নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ভুল রত্ন ব্যবহার করলে আপনার ভাগ্যের উন্নতির পরিবর্তে আপনার কিন্তু বিশালভাবে ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে। তাই রত্ন ধারণের পূর্বে সঠিকভাবে কিন্তু তার অ্যানালাইসিস করার প্রয়োজন আছে এবং সঠিকভাবে দেখে শুনে কিন্তু রত্ন ধারণ করা উচিত। কারণ অনেক অ্যাস্ট্রোলজাররা কিন্তু ভুলভাল অনেক সময় রত্ন দিয়ে দেয়। জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু রত্ন নির্বাচন করা বা প্রতিকার নির্বাচন করা। কোন কোন ক্ষেত্রে কোন কোন প্রতিকার দেয়া যায় সেটা কিন্তু চয়ন করা সব থেকে মেন ইম্পর্টেন্ট। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অশুভ গ্রহের রত্নের সাহায্যে বা রত্ন দিয়ে রত্ন প্রতিকারের মাধ্যমে সেই গ্রহের অশুভত্ব নাশ করবে এমন কিন্তু অনেকে মনে করে। অনেকে ভাবেন যে আলটিমেটলি কোনো অশুভ গ্রহের প্রতিকারের রত্ন প্রতিকারের মাধ্যমে সেই গ্রহটার অশুভত্বটা কিন্তু নাশ হবে। আবার কেউ কেউ মনে করেন যে আলটিমেটলি নৈসর্গিক শুভ গ্রহ এবং নৈসর্গিক অশুভ গ্রহ রয়েছে। আমরা জানি নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বুধ, শুক্র, বৃহস্পতি এবং শুভ চন্দ্র, এবং নৈসর্গিক অশুভ গ্রহ হচ্ছে শনি, রবি, মঙ্গল, রাহু, কেতু। অনেকে ভাবেন যে নৈসর্গিক শুভ গ্রহের রত্ন আমরা চোখ বুঝে কিন্তু ধারণ করতে পারি। এই ধরনের অনেকের যুক্তি রয়েছে। বা অনেকে ভাবেন যে নৈসর্গিক অশুভ গ্রহের রত্নও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই, তাহলে সেই গ্রহের অশুভত্ব কেটে যায়। বা অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে দেখেছি যে কোনো গ্রহের থেকে অশুভত্ব আসছে সেই গ্রহে রত্ন পড়ে নিন, তাহলে কিন্তু সেই গ্রহ থেকে আর কোনো রকম অশুভত্ব আসবে না। কেননা সেই রত্নটার মাধ্যমে সেই গ্রহের অশুভত্ব থেকে আমরা বাঁচতে পারবো। অর্থাৎ কোনো গ্রহ থেকে অশুভত্ব এলে সেই গ্রহটার প্রতিকারের সাহায্যে কিন্তু আমরা সেই গ্রহটার থেকে অশুভত্ব পরিবর্তে আমরা শুভত্ব ফল লাভ করার আশায় কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার বা অনেকে নিজেদেরকে যারা মনে করেন তারা কিন্তু এমন স্টোন কিন্তু দিয়ে দেন। কিন্তু মেইন কথা যেটা বলবো, জ্যোতিষশাস্ত্রে রত্ন নির্বাচন করা কিন্তু প্রচন্ডভাবে ভাইটাল। অনেক দিক দেখতে হয়। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, নৈসর্গিক শুভ গ্রহ বা নৈসর্গিক অশুভ গ্রহের উপর মেনলি ফোকাস করলে হবে না। কেননা আপনার বাচ্চার বা যে কোনো বাচ্চাটে নৈসর্গিক শুভ গ্রহ যাই হোক না কেন, আমরা জানি হচ্ছে রবি, নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বুধ, শুক্র, বৃহস্পতি, চন্দ্র, এরা হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, এবং নৈসর্গিক অশুভ গ্রহ হচ্ছে শনি, রবি, মঙ্গল, রাহু, কেতু, এরা হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ। তা যাই হোক না কেন, অ্যাকচুয়ালি আপনাদের যে ন্যাচারাল যে বেনিফিশিয়াল প্ল্যানেট অর্থাৎ নৈসর্গিক শুভ গ্রহ যাই হোক না কেন বা নৈসর্গিক অশুভ গ্রহ যাই হোক না কেন, এটার উপর এত দেখলে হবে না। আপনার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহকে কিন্তু নির্বাচন করতে হবে। আপনার লগ্নের এক্সপেক্টে কোন গ্রহটা শুভ সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। জেনারেলি ভাবে আপনার লগ্নের এক্সপেক্টে যেই গ্রহটা শুভ হবে সেই কিন্তু আলটিমেটলি আপনার বাচ্চাটে উন্নতির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। আমি এই জন্য দুটো গ্রুপে ভাগ করে নিচ্ছি। একটাতে গ্রুপে রয়েছে দেবতাদের যে গ্রুপের যে গ্রহরা, অর্থাৎ রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এগুলোকে সৃষ্টিকারক গ্রহের গ্রুপ বলা হয়। রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এগুলো হচ্ছে দেবতাদের গ্রুপের গ্রহ। অন্যদিক থেকে বুধ, শুক্র, শনি হলো দৈত্যদের গ্রুপের মধ্যে গ্রহ। অন্যদিক থেকে বুধ, শুক্র টোটালি দৈত্য, এটা অন্য ব্যাপার। ঠিক আছে, জেনারেল ভাবে রাহুর থাকে হচ্ছে এই বুধ, শুক্র, শনি গ্রুপে, এবং কেতু থাকে হচ্ছে এই দেবতাদের গ্রুপের মধ্যে, রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। তার সত্ত্বেও কিন্তু রাহু এবং কেতু তাদের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কিন্তু থাকবে। সর্বাত্মক পজিটিভিটির মধ্যেও কিন্তু কিছুটা নেগেটিভিটি লুকিয়ে থাকবে, যে রাশি লগ্নই হোক না কেন। তবে অ্যাকচুয়াল ভাবে কিন্তু দেবতাদের গ্রুপের মধ্যে কেতু পড়ে এবং দৈত্যদের গ্রুপের মধ্যে অর্থাৎ যারা রাক্ষসের মধ্যে কিন্তু পড়ে হচ্ছে রাহু। ঠিক আছে, সেটা পরের ফ্যাক্টর। মেনলি মনে রাখবেন যে আপনার কোন গ্রুপ পড়ছে, আপনার লগ্ন যে গ্রুপ পড়বে, অর্থাৎ আপনার লগ্নপতি যে হবে, লগ্নপতির এক্সপেক্টে লগ্নের এক্সপেক্টে লগ্নভাবের অধিপতি, পঞ্চমপতি এবং নবমপতি তিনটে গ্রহ সব থেকে মুখ্য ভূমিকা পালন করবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে মেষ লগ্নে লগ্নপতি কে হবে? মঙ্গল। পঞ্চমপতি কে হবে? রবি। নবমপতি কে হবে? বৃহস্পতি। তাই মেষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে মঙ্গল, রবি এবং বৃহস্পতি শুভ গ্রহ হবে। এবং যেহেতু মঙ্গলের গ্রুপের মধ্যে চন্দ্র পড়ে যাচ্ছে, তাই চন্দ্র চতুর্থপতি হয়েও কিন্তু চতুর্থপতি এবং নৈসর্গিক অশুভ গ্রহ
নৈসর্গিক শুভ গ্রহ হলেও চন্দ্র এখানে কিন্তু অনেকটাই শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। আবার অন্যদিক থেকে মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হলো লগ্নপতি এবং অষ্টমপতি, তাই লগ্নপতি এবং অষ্টমপতি হলেও এখানে কিন্তু অষ্টমপতির প্রভাবটা কিন্তু অতটা পড়বে না, যেহেতু লগ্নপতি মঙ্গল নিজে হয়ে গেল, তাই এখানে অষ্টমপতি পতিত্ব দোষ কিন্তু থাকবে না, সেই জন্য অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু মঙ্গল লগ্নপতির জন্য আলটিমেটলি শুভ গ্রহ হয়ে যাবে। তাই আপনি ভালোভাবে খেয়াল করুন যে আপনার লগ্ন কোনভাবে গিয়ে পড়লো, সেই লগ্ন পতি, পঞ্চমপতি এবং নবমপতি আপনার বাচ্চাদের সব থেকে শুভ গ্রহ হবে, এবং সেই সঙ্গে যদি আপনার পার্টিকুলার সেই গ্রুপের মধ্যে চলে আসে তাহলে কিন্তু আরেকটা গ্রহকেও পেয়ে যাবেন। ধরুন কারো কর্কট লগ্ন, তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে কি হবে? কর্কট লগ্নের ক্ষেত্রে লগ্নপতি চন্দ্র, তাহলে 4, 5, 6, 7, 8 এবং পঞ্চমপতি হচ্ছে আপনার মঙ্গল এবং নবমপতি হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, তাহলে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি থাকলো, এবং রবি কিন্তু রবি কিন্তু এখানে দ্বিতীয় পতি হলেও কিন্তু অনেকটাই শুভত্ব ফল দেওয়ার চেষ্টা করবে। তিনটে গ্রহ মেনলি লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি এবং আপনার লগ্নের এক্সপেক্টে যে শুভ গ্রহ সে কিন্তু আপনার শুভ গ্রহ হয়ে যাবে। আবার ধরুন যদি কারো মিথুন লগ্ন হয়, তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে কি হবে? লগ্নপতি বুধ, পঞ্চমপতি শুক্র এবং নবমপতি শনি, সে কিন্তু শুভ গ্রহ হবে। ঠিক আছে, এবং দেবতাদের গ্রুপের মধ্যে কেতু স্বভাবটা কিছুটা শুভত্ব ফল দেওয়ার চেষ্টা করবে, এবং দৈত্যদের গ্রুপের যে গ্রহরা রয়েছে তাদের যে লগ্ন রয়েছে, তা মিথুন লগ্ন হোক, কুম্ভ লগ্ন হোক, তুলা লগ্ন হোক, বৃষ লগ্ন হোক, মকর লগ্ন হোক, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে বুধ, শুক্র, শনি তো শুভ গ্রহ হবে, এবং রাহু কিছুটা কিন্তু শুভত্ব ফল দেওয়ার চেষ্টা করবে। তাই আপনারা দেখুন লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ কোনগুলো, সেই গ্রহের যদি প্রতিকার আমরা ব্যবহার করেন তাহলে জেনারেলভাবে সেই সমস্ত গ্রহের থেকে কিন্তু জেনারেলভাবে শুভ ফলাফল পাওয়ার কথা। তার মধ্যেও কিন্তু অনেকগুলো কিছু কন্ডিশন রয়েছে। জেনারেল নিয়ম কিন্তু লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ বা লগ্নের মিত্র গ্রহের প্রতিকার যদি নেন, লগ্ন গ্রহের যদি আমরা রত্ন পড়েন, লগ্নের মিত্র গ্রহ বা লগ্নের শুভ গ্রহের যদি প্রতিকার আমরা পড়েন, তাহলে কিন্তু আপনার বাচ্চাটি অবশ্যই কিছু শুভ ফল আপনাদের দেবেই দেবে। এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নৈসর্গিক শুভ গ্রহ বা নৈসর্গিক অশুভ গ্রহের থেকেও আপনার লগ্নের এক্সপেক্টে কোন গ্রহটা শুভ, অর্থাৎ লগ্নের মিত্রকারক গ্রহরা সব থেকে শুভ এবং লগ্নের শত্রুকারক গ্রহরা আপনার অশুভ থাকবে। ঠিক আছে, তবে একটা কথা এখানে ক্লিয়ার করব, লগ্ন যা থাকে লগ্নের এক্সপেক্টে সপ্তম ভাবপতি অপোজিট গ্রুপের হলেও সেখানে কিন্তু কিছুটা শুভত্ব ফল দেওয়ার চেষ্টা করবে, যেহেতু মানুষের জীবনে বিবাহ, প্রেম, ভালোবাসা, বিজনেস পার্টনার, লাইফ পার্টনার, এটা ইন্ডিকেট করে সপ্তম ভাবকে বা সপ্তম ভাবপতি দিয়ে। তাই কিন্তু সপ্তম পতি অন্য গ্রুপে থাকলেও সে কিন্তু কিছুটা শুভত্ব ফল দেওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু কন্ডিশন অ্যাপ্লাইড। মেনলি ভাবে কিন্তু লগ্ন, পঞ্চম এবং নবম এবং লগ্নপতির যে যারা মিত্র তারা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখবেন। এরপর আপনারা কি দেখবেন? এরপর যেটা দেখবেন যে আলটিমেটলি আপনার কোন গ্রহের দশা চলছে। যদি আপনার লগ্নের এক্সপেক্টে মিত্র গ্রহের দশা চলে, অর্থাৎ লগ্নপতির এক্সপেক্টে যদি মিত্র গ্রহের বা শুভ গ্রহের যদি দশা চলে এবং সেই গ্রহ যদি আপনার লগ্নপতির মিত্র হয়, তাহলে সেই দশাপতির আপনারা কিন্তু প্রতিকার হিসেবে রত্ন ব্যবহার করতে পারেন। কিন্তু যদি সেই দশাপতি যদি আপনার লগ্নের এক্সপেক্টে অশুভ গ্রহ হয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে তার রত্ন ধারণ করা যাবে না। উদাহরণস্বরূপ বলা যায় যদি কারো মেষ লগ্ন হয়, তাহলে মেষ লগ্নের এক্সপেক্টে তার যদি রাহুর দশা চলে, তার ক্ষেত্রে কিন্তু গোমেদ পড়া যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু গোমেদ না পড়ে রাহুকে শান্তি করতে হবে, রাহুর শান্তি পুজো বা রাহুর মন্ত্রপাঠ এগুলোর মাধ্যমে কিন্তু রাহুকে কিন্তু শান্ত করতে হবে। ঠিক আছে, এবং রাহুর নামে কিন্তু পুজো দিতে হবে, রাহুকে ভক্তি করতে হবে, কারণ রাহুর মধ্যে একটা বিশাল ক্ষমতা বর্তমান। ঠিক আছে, এই যুগে রাহুর ক্ষমতা কিন্তু বিশাল, সমস্ত কিছু, একটা পলিটিক্যাল ক্ষমতা, কূট বুদ্ধি, কোনো কিছুকে টেনে বার করে আনার ক্ষমতা, শয়তানি বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছুর উপরে যাওয়ার একটা ক্ষমতা, সবকিছুর ক্ষমতা কিন্তু রাহুর একটা প্রভাবের দরকার পড়ে। ঠিক আছে, তাই জন্য কিন্তু রাহুকে আমরা যে রাশি লগ্ন হোক না কেন, তারা কিন্তু পুজো অর্চনা বা তার মন্ত্রপাঠ, তার দান, তার শান্তি আমরা কিন্তু করতে পারি। তাই দশাপতিকে কিন্তু আমরা খুব ভালোভাবে খেয়াল করবেন। নেক্সট যেটা বলবো, নিচস্থ গ্রহ। আপনার বাচ্চার যদি কোনো গ্রহ নিচস্থ হয়, তার জেনারেল ভাবে সে আপনার লগ্নপতি শত্রু হোক মিত্র হোক, জেনারেল ভাবে কিন্তু অনেক ক্ষেত্রে তার প্রতিকারের দরকার পড়ে। তার মধ্যেও কিন্তু অনেক কন্ডিশন থাকছে, তার মধ্যে কি কন্ডিশন থাকছে আমি সেটা পরে বলছি। নিজস্ব গ্রহে জেনারেল ভাবে কিন্তু প্রতিকার দেওয়ার জেনারেল ভাবে প্রয়োজন পড়ে। ঠিক আছে, অন্যদিক থেকে কম্বাস গ্রহ, কোনো কোনো সময় দেখা যায় যে অনেকের বাচ্চারে কোনো প্ল্যানেট কম্বাস রয়েছে, অনেক ক্ষেত্রে খেয়ালই করেন না, অনেক অ্যাস্ট্রোলজার দেখতেই পারেন না যে কম্বাস কাকে বলে, তাই হয়তো জানেন না।
একই অর্থাৎ আপনারা ভালোভাবে দেখবেন যে, বা যারা শিখছেন অ্যাস্ট্রোলজি তারাও খুব ভালোভাবে দেখবেন যে রবি অ্যাকচুয়ালি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রে যদি কোনো গ্রহ চলে আসে, সেই গ্রহটা রাহু বাদ দিয়ে বা শনি বাদ দিয়ে, শনির ক্ষেত্রে কিন্তু সেখানে রবির পাওয়ার কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, এবং অবশ্যই শনি কম বাস থাকে, তার সত্ত্বেও কিন্তু শনির পাওয়ার সেখানে কিন্তু অনেকটা, শনি কিন্তু রবিকে বেশি ক্ষতি করে। অন্যদিক থেকে রাহু এবং রবি যদি একই নক্ষত্রে থাকে সেখানে কিন্তু রবির প্রবলেম সব থেকে বেশি হয়। তা যাই হোক না কেন, রাহু বা শনি বাদ দিয়ে অন্য কোনো গ্রহ যদি অ্যাকচুয়ালি যদি রবির একই নক্ষত্রে চলে আসে, তাহলে সেই গ্রহটাকে কিন্তু অ্যাকচুয়ালি কম্বাস করে দেয় রবি, জেনারেলভাবে তার প্রতিকার নেওয়ার প্রয়োজন পড়তে পারে। অবশ্যই কিন্তু সেই লগ্নপতির শত্রু না মিত্র, বা লগ্নপতির ক্ষেত্রে কতটা শুভ গ্রহ, সেটাও কিন্তু মেন ক্রাইটেরিয়াটা কিন্তু আমরা নিয়েই চলবো। সমস্ত সময় কিন্তু আমরা মেন ক্রাইটেরিয়া লগ্নপতি মিত্র বা লগ্নপতির রেসপেক্টে শুভ গ্রহটাকে কিন্তু আমরা সব সময় মাথায় রাখবো, এটা কিন্তু কখনো ফেলে দেবো না, এইটাই কিন্তু মেন জায়গা। ঠিক আছে, অন্যদিক থেকে গ্রহের দৃষ্টি, আপনার যে গ্রহটার প্রতিকার করতে যাচ্ছেন সেই গ্রহটার উপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে, বা সেই গ্রহটা কাকে দেখছে, কার উপর অ্যাসপেক্ট ফেলছে, সেটা কিন্তু প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট, প্রচন্ডভাবে ভাইটাল। ওকে, আবার অন্যদিক থেকে পীড়িত গ্রহ, আপনি যে গ্রহটার প্রতিকার নিতে চাইছেন সেই গ্রহটা অন্য গ্রহকে পীড়িত করছে না তো, বা সেই গ্রহটা কার দ্বারা পীড়িত হচ্ছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেগুলো কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি কিন্তু ভালোভাবে দেখতে পারেন, বা আমার যদি ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেন তাহলে কিন্তু সব দিক থেকে কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবেন। পরবর্তী দেখবেন যে আপনি যে গ্রহের, ধরুন একাধিক গ্রহ আপনার বাচ্চাটি কোথাও বসে রয়েছে, এবারে আপনি খেয়াল করুন সেই গ্রহটা, একাধিক যে গ্রহগুলো বসে রয়েছে তার মধ্যে আপনার শুভ গ্রহ কোনটা সেটা তো আগে দেখবেনই, এবং সেই সঙ্গে দেখবেন কোন গ্রহটা স্ট্রং রয়েছে এবং কোন গ্রহটা দুর্বল রয়েছে। যদি আমরা শুভ গ্রহ দুর্বল থাকে তার অবশ্যই কিন্তু রত্ন প্রতিকার করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, অশুভ গ্রহ জেনারেলভাবে কিন্তু প্রতিকার করার প্রয়োজন পড়ে না, কিন্তু অশুভ গ্রহ যদি সত্যি খুব পীড়িত হয়ে পড়ে তখন কিন্তু আমাদের দেখতে হয়। ঠিক আছে, মেইনলি যে ব্যাপারটা বলবো যে আপনার লগ্নপতির রেসপেক্টে শুভ গ্রহকে তার প্রতিকার করার প্রয়োজন পড়বে, এবং আপনার লগ্নপতির রেসপেক্টে আপনার লগ্নপতি কোন গ্রুপে পড়ছে, দেবতাদের গ্রুপে পড়ছে না দৈত্যদের গ্রুপে পড়ছে, সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন। এইটার উপর বেশ করে আমরা দেখবো দশাকে দেখবো, আমরা নিচস্থ গ্রহকে দেখবো, আমরা কম্বাস গ্রহকে দেখবো, আমরা গ্রহের দৃষ্টিকে দেখবো, কোন গ্রহটা পীড়িত হচ্ছে সেটা দেখবো, বা আপনি যে গ্রহের প্রতিকার নিতে চাইছেন সেই গ্রহটা কাকে পীড়িত করছে সেটা দেখবো। ঠিক আছে, একাধিক গ্রহ কোনো ভাবে বসে থাকলে সেইটা, সেই যে গ্রহটার প্রতিকার নিচ্ছেন তার ডিগ্রিগত বলাবল বেশি না অন্য গ্রহগুলো ডিগ্রিগত বলাবল, সেই সমস্ত ব্যাপারগুলোকে দেখে কিন্তু আমরা ফাইনালাইজ রেজাল্টে আসবো। এবং একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের এটাই উচিত যে সমস্ত কিছু কিন্তু দেখা। ঠিক আছে, কোন দশা, কোন অন্তর্দশা, কোথায় বসে রয়েছে, লগ্নপতি শত্রু না মিত্র, সমস্ত কিছু দেখা উচিত। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতির দুম পড়ে হয়তো স্টোন পড়ে বসে রইলেন, তা বৃহস্পতি শুভ গ্রহ, নৈশূরী শুভ গ্রহ, বৃহস্পতি স্টোন পড়ে বসে রইলেন, কিন্তু অনেক সময় কিন্তু বৃহস্পতি কিন্তু লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ নাও হতে পারে, সেটা কিন্তু দেখতে হবে। এইগুলো হচ্ছে জেনারেল জিনিস। এরপরও থাকে ব্যতিক্রম। কি ব্যতিক্রম থাকে? সেই ব্যতিক্রম থাকে হচ্ছে, প্রথম যে ব্যাপারটা বলবো সেটা হলো, যত যাই বলি না কেন প্রতিটা গ্রহের কিন্তু একটা বেসিক কারকতা রয়েছে, বেসিক তার মধ্যে কিন্তু একটা কারকতা বর্তমান। যেমন ধরুন বুধের কারকতা হচ্ছে বুদ্ধি, কমিউনিকেশন। রবির কারকতা হচ্ছে জীবনে উন্নতি, পিতার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, জীবনে উচ্চ পদে আসীন হওয়া, জীবনে মান সম্মান প্রাপ্তি হওয়া, নিজের আত্মা, নিজের দেহ, নিজের যে একটা নিজস্বতা, একটা পার্সোনালিটি, সেটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, এবং সমাজে আপনার একটা নাম, একটা মান সম্মান, আপনাকে এক নামে চেনা, সেটা কিন্তু রবি ইন্ডিকেট করে। চন্দ্র কি ইন্ডিকেট করে? মন মানসিকতা ইন্ডিকেট করে, আপনার মাকে ইন্ডিকেট করে, আপনার পরিবার ইন্ডিকেট করে, আপনার মানসিক শান্তিকে ইন্ডিকেট করে, আপনার স্যাটিসফ্যাকশনকে ইন্ডিকেট করে, মঙ্গলকে ইন্ডিকেট করে, আমাদের ঊর্জা শক্তি, আমাদের সেক্সুয়াল যে কসরত করার ক্ষমতা, আমাদের সম্পত্তি, আমরা সেক্সে যখন ইনভলভ হবো কতটা ভাবে আমরা আক্রমণাত্মক হতে পারবো, আমরা মানুষের সঙ্গে কিভাবে রাগ প্রকাশ করি, না আমরা চাপা থাকি, আমরা কতটা ইন্ট্রোভার্ট, এগুলো কিন্তু সব কিছু নির্ধারণ করা হয়। এছাড়া আমাদের ভাইয়েরদের সঙ্গে কি সম্পর্ক থাকবে, আপনার কতটা স্থাবর সম্পত্তি, বিশেষ করে প্রপার্টি কতটা থাকবে, সেটা কিন্তু মঙ্গল নির্ধারণ করে। অন্যদিক থেকে বুধকে ইন্ডিকেট করে আমাদের বুদ্ধি, আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের সর্বাত্মকভাবে কিন্তু বুধ ইন্ডিকেট করে। বৃহস্পতিকে ইন্ডিকেট করে আমাদের সার্বিক শুভত্ব, সব কিছুর উপরে গিয়ে কাজ করা, সবসময় টাকা নয়, সবসময় নিজের চাহিদা নয়, সবার উপরে গিয়ে সবকিছু শুভত্বের কারকতা কিন্তু বৃহস্পতি। আমাদের জীবনে যত কিছু শুভত্ব কিছু ঘটে, লাইফের এক্সপ্যানশন হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, সেখানে জুপিটার ইন্ডিকেট করে কোনো ভালো মানুষ যাদেরকে দেখলে আমরা হয়তো উদ্বুদ্ধ হই, কিছু জীবনে কিছু ভালো কিছু করার মতো কিছু মোটিভেট পাই, সেই সমস্ত ভালো মানুষ যারা সমাজের জন্য নিঃস্বার্থভাবে কিছু করেছে,
অনেক পলিটিশিয়ান থাকে যারা কিন্তু নিঃস্বার্থভাবে করে, তাহলে এখনকার দিনে নয়, এত ধান্দাবাজ জগতের জন্য নয়, সবার নিজের বোঝে, খুব কম সংখ্যক মানুষ, এই যে কম সংখ্যক মানুষরা নিজের ছাড়া, নিজেকে তো অবশ্যই কিছুটা বুঝতে হবে, কিন্তু নিজের ছাড়া যারা অনেকের জন্য যারা সত্যি কাজ করেন, সত্যি মন থেকে কাজ করেন, তারা কিন্তু কখনো প্রচারের আলোকে আসে না, তারা কিন্তু মানুষের জন্য কিছু করতে চান, সেই সমস্ত মানুষরা, সেই সমস্ত বৃহস্পতি স্বভাবযুক্ত মানুষরা, তারাই কিন্তু জুপিটার, তারাই কিন্তু বৃহস্পতি। এবং আপনার মনের মধ্যে যে সততা, আপনার মনের মধ্যে যে পিওরিটি, আপনার জীবনে কিছু ভালো কিছু করা, আপনার জীবনের সমস্ত কিছু প্রতিকূলতা থেকে ছাড়িয়ে দিয়ে জীবনে কিছু বড় কিছু করা, উপরে ওঠা, সেটা কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট করে। শুক্র কি ইন্ডিকেট করে? জীবনে এক্সেসিভ টাকা পয়সা, কামনা বাসনা, ভোগ, বিপরীত লিঙ্গের থেকে কিন্তু আপনার কিছু সুবিধা পাওয়া, তাদের সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক, আপনার লাক্সারি লাইফস্টাইল লিড করা। বৃহস্পতি সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচার জন্য যে একটা প্রপার্টি বা যে সমস্ত সম্পত্তি বা টাকা পয়সা প্রদান করে, কিন্তু এখানে শুক্র কিন্তু লাক্সারি লাইফস্টাইল লিড করার জন্য সেই ধরনের প্রপার্টি বা সেই ধরনের টাকা পয়সা, ধন সম্পত্তি প্রদান করে। এগুলো কিন্তু শুক্রদেব ইন্ডিকেট করে। এছাড়া আর্টিস্টিক, কলা, এই ব্যাপারগুলো ইন্ডিকেট করে। শনিকে ইন্ডিকেট করে আমাদের ধৈর্য শক্তি, আমাদের যে অস্থিমজ্জা বা আমাদের যে ওভারঅল যে হাড়, অর্থাৎ সেটা দাঁত হতে পারে, আমাদের স্কেলটন হতে পারে, আমাদের হাঁটু, সব কিছু, যারা হাঁটুর ব্যথা, ঘাড়ে ব্যথা, ঠিক আছে, কোমরে ব্যথা, আর্থ্রাইটিসে ব্যথা, দাঁতে ব্যথাতে কষ্ট পান, তাদের কিন্তু অবশ্যই শনির কিছু প্রবলেম রয়েছে বলে তারা কষ্ট পাচ্ছেন। এছাড়া যাদের ধৈর্যের খুব অভাব রয়েছে, যারা কিন্তু মানুষকে চিনতে পারে না, খুব সহজেই বিশ্বাস করে নেন, প্রচণ্ড সরল, মানুষের টেরা ব্যাপারটা বুঝতে পারেন না, তাদের মধ্যে কিন্তু শনি অবশ্যই নেগেটিভ রয়েছে। বা যারা প্রচণ্ডভাবে অসৎ, তাদের মধ্যেও কিন্তু শনি প্রচণ্ডভাবে নেগেটিভ থাকে। তারা কিন্তু আলটিমেটলি, অনেকে দেখবেন প্রচণ্ড অধৈর্য, এখনই পেতে হবে, এখনই চাই, এই এখনই চাই, প্রচণ্ডভাবে ইমপেশেন্ট যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু শনি অবশ্যই নেগেটিভ রয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু শনি ইন্ডিকেট করে। রাহুকে ইন্ডিকেট করে জীবনে কিন্তু সর্বাত্মকভাবে ডিজায়ার, জীবনে কিছু পেতে হবে, কুটিল ক্ষমতা, লোককে চেনার ক্ষমতা, ইন্টারনেট, আইটি ডিপার্টমেন্ট, কোনো রকম অবৈধ পথে, পুরো অনৈতিক পথে প্রচুর টাকা পয়সা ইনকাম, জীবনে কুটিল বুদ্ধি বা পলিটিক্যাল ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার, নিজস্ব বুদ্ধির জোরে জীবনে সর্বাত্মক উন্নতি, সেটা কিন্তু রাহু ইন্ডিকেট করে। কেতু কি ইন্ডিকেট করে? সমস্ত গোপন ব্যাপার, মিস্ট্রিসিটি ইন লাইফ, সব কিছুর মধ্যে হাইড করা, সব কিছুর মধ্যে থেকেও কিন্তু না থাকার মতো একটা দেখানো, সেটা কিন্তু ইন্ডিকেট করে। গোপন শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া, নিজের সব কিছুকে ইন্ট্রোভার্ট করে রাখা, চাপা দিয়ে রাখা, এই ব্যাপারটা কিন্তু কেতু ইন্ডিকেট করে। তাই প্রতিটা গ্রহের কিন্তু অবভিয়াসলি কিছু না কিছু শুভত্ব রয়েছে, এটা কিন্তু ভুললে চলবে না, ঠিক আছে? তাই আপনার লগ্নের এক্সপেক্টে যতই একটা গ্রহ শুভ বা অশুভ যাই হোক না কেন, একটা গ্রহ যদি প্রচন্ডভাবে পীড়িত থাকে, সেই গ্রহটা হয়তো আপনার লগ্নের এক্সপেক্টে খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু তার একটা বেসিক ক্যারেক্টার রয়েছে। যেমন ধরুন কারো বাচ্চাটা বৃহস্পতি প্রচন্ড অশুভত্ব রয়েছে, তার মধ্যে একটা সততা নেই, তার মধ্যে হয়তো সততা থাকলেও সে কিন্তু ভালোভাবে টাকা পয়সা ইনকাম করতে পারছে না, তার পেটের প্রবলেম রয়েছে, তার জীবনে কোনো কিছু শুভত্ব ঘটছে না, এই ধরনের প্রবলেম ক্রিয়েট করছে। বৃহস্পতি হয়তো তার বাচ্চাটি খুব একটা শুভত্ব নয়, কিন্তু বৃহস্পতি রবি তার কম্বাস করে রেখে দিয়েছে, বা বৃহস্পতি কেমন হবে রাহু গুরুচণ্ডাল দোষ তৈরি করে রেখে দিয়েছে। তাই বৃহস্পতির জন্য যে বেসিক যে ক্রাইটেরিয়াগুলো সে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাই যদি আপনার লগ্নের এক্সপেক্টে বৃহস্পতি শুভ গ্রহ নাও হয়, ধরুন দেখা গেল কারো বৃষ লগ্ন, তার ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি, সেই ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি রাহু গুরুজনদাল দোষ থাকার জন্য তার মা বাবার সঙ্গে একটা মনোমালিন্য হচ্ছে, তার গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, সে টাকা পয়সা কিছুটা ইনকাম করতে পারছে না, তার জীবনে কোনো কিছু শুভত্ব ঘটছে না, তখন কিন্তু আমরা বাধ্য হয়েও, অষ্টমপতি হলেও তার ক্ষেত্রে কিন্তু ছোট থেকে একটা তার সাবস্টিটিউট আমরা ছোট থেকে একটা ইয়েলো টোপাস করতে বাধ্য হই বা পড়াতে বাধ্য হই। আমি তাই বলি যে আপনি কিন্তু একটা ইয়েলো টোপাস ছোট থেকে পড়ুন। কেন পড়তে বলি? সেখানে কিন্তু অষ্টমপতির জন্য তার লগ্নপতির অশুভত্ব রয়েছে, কিন্তু তার সত্ত্বেও তার পড়লে তার অর্থের দিকটা, তার পেটের প্রবলেমটা, সেটা কিন্তু অনেকটা কিন্তু কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই স্থান বিশেষে কিন্তু কিছুটা ব্যতিক্রম এই ব্যাপারগুলো থাকছে, কেননা প্রতিটা গ্রহই কিন্তু আপনার উপর কিছু না কিছু শুভত্ব ফল দেওয়ার চেষ্টা করে। তাই কোনো গ্রহ যদি কম্বাস্ট হয়ে যায়, কোনো গ্রহ যদি নিজস্ব হয়ে যায়, তাহলে কিন্তু সেই গ্রহটার আমরা জেনারেলভাবে আপনার লগ্নপতির অশুভত্ব হলেও কিন্তু ক্ষেত্র বিশেষে তার প্রতিকার করার প্রয়োজন পড়তে পারে। সেটা কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই বুঝতে পারেন যে কতটা দরকার রয়েছে। তবে জেনারেলভাবে লগ্নপতির অশুভত্ব গ্রহের প্রতিকার দেওয়ার প্রয়োজন হয় না।
তবে ক্ষেত্র বিশেষে যদি সে প্রচণ্ডভাবে পীড়িত হয় তার কিন্তু প্রতিকার দেওয়ার প্রয়োজন পড়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমি আরেকটা উদাহরণ দেবো। ধরুন কারো কুম্ভ লগ্ন, তা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা জানি শনি প্রচণ্ডভাবে শুভ গ্রহ। এবারে দেখা গেল তার ক্ষেত্রে শনি নবম ভাবে ধরুন বসে রয়েছে, শনি লগ্নপতি হয়ে নবম ভাবে বসে রয়েছে এবং তৃতীয়ভাবে ধরুন সাপোজ তৃতীয়ভাবে রবি বসে রয়েছে। এবারে ধরুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে নবম ভাবে শনি বসে থাকা তো এমনিতেই ভালো, যদিও তার ভাগ্য আস্তে আস্তে উন্নতি হবে এবং লগ্নপতি নবম ভাবে থাকার জন্য অবশ্যই তার জীবনে রাজযোগ তৈরি করেছে এবং তার সমসপ্তমে কিন্তু রবি বসে রয়েছে, ঠিক শনির সমসপ্তমে তৃতীয়ভাবে রবি বসে রয়েছে। এবারে অনেক অ্যাস্ট্রোলজার কি মনে করবেন যে হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে সেই শনির পাওয়ারটা একটু কম রয়েছে। অনেক অ্যাস্ট্রোলজার কি মনে করবেন যে হ্যাঁ তোমার লগ্নপতি সে নবমে বসে রয়েছে, তার খুব একটা পাওয়ার নেই, তাকে আমি পাওয়ার আপ করে দিচ্ছি, তাকে তুমি একটা এমিটিস বা ভালো থেকে নীলা পরে নাও। নীলা পরে নিয়ে যেহেতু কুম্ভ তোমার লগ্ন আছে, তাই কুম্ভ লগ্নে তুমি নীলা পরে নাও, তাহলে তোমার জীবনে বিশাল উন্নতি হবে, বিশাল উন্নতি হবে। এদিকে খেয়াল করলেন না যে তার সমসপ্তমে রবি বসে রয়েছে এবং শনি কিন্তু রবিকে দেখছে। রবি কিন্তু তার ক্ষেত্রে সপ্তমপতি, অতটা শুভ না হলেও এখানে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু শনির শুভ এবং রবি অতটা শুভ না হলেও কিন্তু যেহেতু রবিকে শনি দেখছে, তার মধ্যে অটোমেটিক্যালি ভাবে কিন্তু বাবার সঙ্গে মনোমালিন্য অথবা তার বাবার সঙ্গে বাবার শরীর খারাপ বা বাবার একটা শারীরিক অসুস্থতা ইন্ডিকেট করছে, বাবার সঙ্গে মনোমালিন্য ইন্ডিকেট করছে, বাবার আয়ু নিয়ে সংশয় ইন্ডিকেট করছে, তার মধ্যে একটা রিজিডিটি ইন্ডিকেট করছে। সেই ব্যাপারটা কিন্তু কেউ খেয়াল করলেন না, তাকে কি করলেন একটা এমিটিস বা তাকে নীলা দিয়ে দিলেন। কিন্তু তার দেখা গেল তার নীলা বা এমিটিস পড়ার তার 3 মাস বা 4 মাস বা 6 মাসের মধ্যেই তার কিন্তু দেখা গেল বাবার শরীর খারাপ করতে শুরু করলো বা বাবার কিন্তু একটা বড় কিছু দুর্ঘটনা ঘটে গেল। তাহলে এইখানে তার দায়টা কার? এইখানে তার দায়টা কে নেবে? এখানে কিন্তু তার লগ্নপতি কিন্তু প্রতিকার দিলাম, কিন্তু আমরা একটা দেখলেন না যে সেই লগ্নপতি সেই যে গ্রহটার প্রতিকার দিচ্ছেন সে কার উপর তাকিয়ে রয়েছে। কেননা প্রতিটা গ্রহের কিন্তু বাবাকে ইন্ডিকেট করে, কিন্তু প্রতিটা গ্রহের একটা বেসিক ক্যারেক্টার রয়েছে, বেসিক কারকতা রয়েছে, বাবাকে কিন্তু ইন্ডিকেট করে কিন্তু রবি। তাই রবি যদি এমনভাবে পীড়িত হয়ে গেল, এক তো পীড়িত হয়েছিল তার উপর কিন্তু শনির পাওয়ারকে আরো বাড়িয়ে দিলেন, তাহলে কি হলো? প্রবলেমটা কি ক্রিয়েট করলো? শনিকে আরো নেগেটিভ করে দিল, শনি এখানে আরো ভাবে রবির উপর নেগেটিভ দিয়ে দিল, রবিকে আরো নষ্ট করে দিল। রবি যতই আপনার উপর অশুভ হোক না কেন, রবির একটা বেসিক ক্যারেক্টার কি থাকবে? আপনার জীবনে উন্নতি, আপনার বাবার সঙ্গে মনোমালিন্য, বাবার সঙ্গে একটা সম্পর্ক, বাবার শারীরিক সুস্থতা অসুস্থতা, এটা কিন্তু ইন্ডিকেট করে এবং আপনার জীবনে কিন্তু মান সম্মান প্রতিপত্তি, আপনার জীবনে আলো, সেটা কিন্তু ইন্ডিকেট করে। সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনার নষ্ট করতে 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 যাবে যতই আপনি লগ্নপতির প্রতিকার নিন না কেন। এই ব্যাপারগুলো কিন্তু প্রচণ্ডভাবে দেখতে হবে। অনেক অ্যাস্ট্রোলজার এই ব্যাপারগুলো দেখতেই পান না বা দেখতেই চান না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো সিংহ লগ্ন দেখতে পাওয়া যাচ্ছে, তা সিংহ লগ্নের ক্ষেত্রে দেখছি যে তার ক্ষেত্রে তার বাচ্চাটি রবি এবং শুক্র একই নক্ষত্রে বসে রয়েছে। ঠিক আছে, হতেই পারে কারো সিংহ লগ্ন রবি এবং শুক্র দেখা গেল তার একাদশভাবে একই নক্ষত্রে বসে রয়েছে এবং শুক্র কম্বাস্ট হয়ে বসে রয়েছে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি এই সমস্ত লোককে দেখা গেল যে তাই দারিদ্র দোষ হয়েছে, তুমি একটা রবি পড়ে নাও, বাস। এখানে শুক্র কিন্তু অশুভ হলেও যেহেতু শুক্রের বেসিক ক্যারেক্টার জীবনে কিন্তু তার বিবাহিত সুখ স্বাচ্ছন্দ্য, তার লাইফ পার্টনারের শরীর, তার জীবনে আর্থিক উন্নতি সবকিছুকে ইন্ডিকেট করে, তাই যেহেতু এখানে রবি শুক্রকে নেগেটিভ করে দিচ্ছে, যতই আপনার ক্ষেত্রে রবি শুভ গ্রহ হোক না কেন কোনোভাবেই কিন্তু রবির প্রতিকার আগে দেওয়া যাবে না। যদি রবির প্রতিকার আগে দিতে হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। যদি রবির প্রতিকার একান্তই দিতে হয় তাহলে কিন্তু শুক্রের প্রতিকারটা মোটামুটি ভাবে 1 বছর 1.5 বছর পড়ার পর কিন্তু এখানে রবির প্রতিকার দিতে হবে। যদিও কিন্তু এখানে শুক্র সেই লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই কিন্তু আগে শুক্রের প্রতিকার দিয়েই কিন্তু তবে রবির প্রতিকার দিতে হবে। এই সমস্ত ব্যতিক্রমগুলো কিন্তু প্রচণ্ডভাবে ভাইটাল। এই ব্যতিক্রমগুলো কিন্তু অনেকেই খেয়াল করেন না, ঠিক আছে। আবার অনেকে দেখা যায় বুধ রবি রয়েছে, তোমার তো বুধায়িত্ব যোগ রয়েছে, কিন্তু দেখা গেল যে সেই বুধ রবি একই নক্ষত্রে বসে রয়েছে, সেটা কিন্তু এখানে বুধকে কম্বাস করে দিয়েছে। কেউ খেয়ালই করলো না যে বুধ কম্বাস করে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রবি হয়তো বুধ পরপর 2টো রাশিতে বসে রয়েছে, কিন্তু তার শর্ত একই নক্ষত্রে বসে রয়েছে। সেখানে কিন্তু পরে হয়তো দেখা গেল 9ম ভাবে রবি রয়েছে, 8ম ভাবে বুধ রয়েছে, কিন্তু একই নক্ষত্রে বসে রয়েছে। সেখানে যে বুধকে কম্বাস করছে সেটাও কিন্তু অনেকে খেয়াল করেন না, যে অন্য রাশিতে বসে রয়েছে, তারপর কম্বাস্টের কি প্রশ্ন রইল।
এই ব্যাপারগুলো কিন্তু প্রচণ্ডভাবে দেখতে হবে। বুধ রবি মানেই যে বুধায়িত্ব যোগের ফল পাবেন তা নয়, আগে দেখতে হবে যে বুধ রবি কাকে নষ্ট করছে, কতটা ডিগ্রিতে রয়েছে। যদি বুধ রবি যদি একই নক্ষত্রে থাকে তাহলে বুধ কম্বাস্ট হয়ে যাবে, সে তখন কম্বাস্ট বুধের জন্য অবশ্যই পান্না দিতে হবে, যে রাশি লগ্নেই হোক না কেন। কেননা বুধ যদি খারাপ থাকে, বুধ যদি কম্বাস্ট থাকে, তার বুদ্ধিহীনতা থাকবে, সে যে রাশি লগ্নই মানুষই হোক না কেন, তার মধ্যে একটা উপস্থিত বুদ্ধির অভাব থাকবে, সে মানুষের সঙ্গে ঠিকভাবে কমিউনিকেট করতে পারবে না, তার লাইফে প্রচুর মিসকমিউনিকেশন তৈরি হবে। এটা কিন্তু বুঝতে হবে খুব ভালোভাবে। অন্যদিক থেকে কারো যদি বাচ্চাদের চন্দ্র শনি যোগ থাকে, বীজ যোগ থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো চন্দ্র শনি যোগ রয়েছে, শনিকে শান্ত করার জন্য শনির রেমেডিস দিয়ে দিল বা শনির নীলা দিয়ে দিল, প্রচন্ড ভুল। এক্ষেত্রে কিন্তু যদি শনি শুভ হয় সেক্ষেত্রেও কিন্তু আগে থেকে কিন্তু শনির প্রতিকার দেওয়া যাবে না। আগে চন্দ্রের প্রতিকার করে যদি শনি আপনার শুভ হয় তাহলে বছরখানেক পর কিন্তু শনির প্রতিকার তবু দেওয়া যেতে পারে, এবং সেটা খুব ছোট হবে। এগুলো কিন্তু দেখতে হবে, দুম করে কিন্তু করলে প্রচন্ড বিপদ হবে, প্রচন্ডভাবে ভাইটাল। চন্দ্র শনি বীজ যোগ থাকলে জেনারেলভাবে কিন্তু চন্দ্রের প্রতিকারের দরকার পড়ে, যতই আপনার লগ্নের এক্সপেক্টে চন্দ্র অশুভ বা শুভ গ্রহ যাই হোক না কেন। শুভ গ্রহ হলে তো কোনো কথাই নেই, কিন্তু অশুভ গ্রহ হলে প্রচন্ড বিপদ। ঠিক আছে, অন্যদিক থেকে শনি রবি যদি বীজযোগ থাকে আপনার লগ্নের এক্সপেক্টে, যতই রবি অশুভ হোক না কেন, জেনারেলভাবে কিন্তু রবির প্রতিকার করার প্রয়োজন পড়ে। তার শর্ত যদি শনি প্রচন্ডভাবে পীড়িত থাকে তাহলে কিন্তু শনির প্রতিকার দিলেও কিন্তু রবির প্রতিকার আগে করে মোটামুটি 6 মাস বা 1 বছর পর কিন্তু শনির প্রতিকার করা উচিত। এই সমস্ত ব্যাপারগুলো সর্বাত্মকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তবেই কিন্তু প্রতিকার নির্বাচন করা উচিত। এছাড়া নবাংশ চার্ট রয়েছে, ডিভিশনাল চার্টগুলো রয়েছে, চতুর্থাংশ চার্ট অর্থাৎ বা D10 চার্ট, এই সমস্ত চার্টগুলো রয়েছে, বা আপনাদের অষ্টবর্গ চার্ট, সব কিছু বিচার করে সর্বাত্মকভাবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি বলতে পারবেন আপনার কি রত্নের প্রয়োজন আছে। তাই প্রতিকার নির্বাচন করা কিন্তু জ্যোতিষশাস্ত্রে সব থেকে ইম্পর্টেন্ট। আপনাকে কতটা ভালো ভালো কথা বললাম, কতটা মিলিয়ে দিলাম, সেটার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো কতটা ভালো প্রতিকার দিলাম, কতটা আপনাকে প্রবলেম থেকে বার করে নিয়ে এলাম। ঠিক আছে, এটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। আর একটা কথা বলবো যে জেনারেলভাবে যেই গ্রহগুলোর প্রতিকার আপনি নিতে পাচ্ছেন না, প্রতিকার নিলে আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা অনেক লোকেদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অর্থ নেই, তাদের সেই রকম সামর্থ্য নেই রত্ন কেনার, তারা মূল পড়তে পারেন, ধাতু পড়তে পারেন, আর না পারলে আপনার কোনো গ্রহ শুভ হোক বা অশুভ হোক যাই হোক না কেন, কোনো গ্রহ যদি আপনাকে কোনো অশুভত্ব ফল প্রদান করে, বা কোনো গ্রহ যদি আপনার বার্থডে শুভ কিন্তু সে খুব নেগেটিভভাবে রয়েছে, তাকে আপনি শুভত্ব চাইছেন তার কাছ থেকে, আপনারা চোখ বুঝে আপনি সেই গ্রহের 108 বার করে বীজ মন্ত্র, প্রথমে 3 বার প্রণাম মন্ত্র পাঠ করবেন, তারপর 108 বার বীজ মন্ত্র পাঠ করবেন। যেমন ধরুন রবির জন্যই বলি না কেন, রবির জন্য প্রণাম মন্ত্র কি রয়েছে? ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরং। ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরং। ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরং। এই প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করার পর বীজ মন্ত্রটা ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ। ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ। ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ। এই মন্ত্রটা ঠিক এইভাবে যদি কোনো গ্রহের রত্ন বা প্রতিকার পড়তে না পারেন, বা কোনো গ্রহের প্রতিকার পড়লে যদি মনে করেন প্রবলেম ক্রিয়েট করছে, বা যদি আপনার সত্যি কোনো সামর্থ্য না থাকে, কারো কাছে যেতে হবে না, নিষ্ঠা সহকারে আপনারা কিন্তু মন্ত্র পাঠ করুন। আবার অনেক পণ্ডিতজন আবার দেখি বলেন যে ওম কথাটা নাকি বলা যায় না, মেয়েদের ওম কথা বলা যায় না, ব্রাহ্মণ ছাড়া ওম কথা বলা যায় না। আরে বাবা, শুদ্ধতার শব্দর অর্থই তো ওম। ওম মানে পবিত্র একটা শব্দ। ওম মাধ্যমে আমাদের জগতের সমস্ত কিছুর মধ্যে আমাদের অন্তর্নিহিত একটা শক্তি বর্তমান, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে ওম শব্দের মাধ্যমে, ওম শব্দের উচ্চারণের মাধ্যমে। কেন ওম শব্দের উচ্চারণ করা যাবে না? কে বলেছে আপনাকে এই কথাগুলো? তাই যদি মন থেকে সর্বার্থকভাবে কোনো গ্রহকে প্রার্থনা করেন, অবশ্যই সেই গ্রহ বা সেই দেবতা বা সেই ইউনিভার্স আপনাকে সর্বার্থকভাবে শক্তির মাধ্যমে আপনার জীবনে সর্বার্থকভাবে একটা উন্নতি প্রদান করবে। নমস্কার, থ্যাংক ইউ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।